উত্তেজনা অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর। কমপ্লিট শাটডাউনের মধ্যে অনুকূল পরিবেশ না থাকায় ভোটের তারিখ পুনর্নির্ধারণ। ছাত্রদল স্বাগত জানালেও কমিশন সদস্যদের অবরুদ্ধ করে শিবিরের বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়কে ভোটার শূন্য করে জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি, কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি, এইটা দেখে দেখে ৩৫ বছর ধরে বিরক্ত। কারচুপির অভিযোগ তুলে ডাকসু নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ছাত্রদল সমর্থিত প্যানেলের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে রেশারেশিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু। অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর ভাষণে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের এজেন্ডা। টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা। সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে ৮৪ ভুক্তভোগী উদ্ধার, আটক ৩। এবং কাউন্সিলর ইস্যুতে বিসিবি সভাপতির চিঠি বৈধ ঘোষণা চেম্বার আদালতের। কার্যকারিতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত। নির্বাচনে বাধা নেই, কিছুক্ষণ পর বোর্ড সভা। দিনভর উত্তেজনা অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন ২০ দিন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, কমপ্লিট শাটডাউনের মধ্যে অনুকূল পরিবেশ না থাকায় ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও কমিশন সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছে শিবির সমর্থিত প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসুর ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ভোট গ্রহণ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ২.৫ ঘণ্টার বৈঠক শেষে সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশন। ঘোষিত সময় ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন শিবির সমর্থিত প্যানেল। অবরুদ্ধ করে রেখেছেন নির্বাচন কমিশন সদস্যদের। তারিখ পেছানো নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে দাবি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি, কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি, এইটা দেখে দেখে ৩৫ বছর ধরে বিরক্ত। এবং গত ৩৫ বছর আগে নির্বাচনের ৩ দিন আগে বলা হয়েছিল যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেব, তারপর কিন্তু ৩৫ বছর ধরে আর নির্বাচন হয়নি। এর আগে রাকসু নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সহ ৫টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল সহ 5টি প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে একটা সুন্দর রাকসু নির্বাচন করতে পারি। বিশ্ববিদ্যালয়কে ভোটার শূন্য করে জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। এর আগে পোষ্যকোটা স্থগিত গত ২০ সেপ্টেম্বর উপ উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যদের লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। প্যারিস রোডে মানববন্ধন ও প্রতিবাদ সভাও করেন তারা। কমপ্লিট শাটডাউনে অনিশ্চয়তা তৈরি হয় নির্বাচন নিয়ে। উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজার ছুটি উপলক্ষে ক্যাম্পাস ছাড়েন অনেক শিক্ষার্থী। অংশগ্রহণমূলক ভোট আয়োজনের দাবিতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ ও ইউনাইটেড ফর রাইটস সহ স্বতন্ত্র প্রার্থীরা। সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে
রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 16ই অক্টোবর। এই 20 দিন পেছানো হয়েছে। এর প্রতিবাদে মূলত বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল যারা আছেন এবং তাদের কর্মী সমর্থকরা। এই কিছুক্ষণ পরেই তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন, সেই প্রস্তুতি আসলে এখন চলছে। আমরা জানি যে এই সংবাদ সম্মেলনে কথা বলবেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ এবং সেই প্রস্তুতি আপনারা দেখছেন। ইতিমধ্যেই কিন্তু তারা সেই প্রস্তুতি নিয়েছেন। আমরা এর মধ্যে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে যেহেতু 5টি প্যানেল তাদেরকে আসলে দাবি জানিয়েছিল এবং শিক্ষার্থীরা অনেকেই এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে যেহেতু বাড়ি চলে গেছে, সেক্ষেত্রে তারা আসলে নির্বাচনের তারিখ 20 দিন পিছিয়ে 16ই অক্টোবর তারা করেছেন। এই জন্য আসলে এটি করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়ে সেটি প্রকাশও করেছে। সব মিলে আসলে কিছু কিছু সংগঠন এতে কিন্তু খুশি হলেও এখানে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন ছাত্র শিবির, কারণ তারা চাচ্ছিলেন যে 25 সেপ্টেম্বর এই 25 সেপ্টেম্বরে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বারবার আসলে নির্বাচন পেছানোর কারণে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, এ ধরনের অভিযোগও কিন্তু তাদের পক্ষ থেকে বারবার কিন্তু করা হচ্ছিল। পাশাপাশি আমরা যেমনটি দেখছিলাম যে তারা কিন্তু বলছিলেন যে এখানে কিন্তু কোটার একটি আন্দোলন চলছে, পাশাপাশি এখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এর মধ্যেও কিন্তু অনেক শিক্ষার্থী হলে হলে আছে। এখানেই কিন্তু এই যে পরিমাণ শিক্ষার্থী এখানে রয়েছে তাদেরকে দিয়ে আসলে এখানে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এখানে সম্ভব ছিল, কিন্তু এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটি না করে আসলে নির্বাচন বারবার যে পিছিয়ে দিচ্ছে, এই পিছিয়ে দেওয়ার ফলে শিক্ষার্থীদের ভিতরে কিন্তু যে রাকসু নির্বাচন নিয়ে যে আগ্রহ সেটি কিন্তু হারাচ্ছে। এবং আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, এটি আসলে শিক্ষার্থীদের এক ধরনের প্রাণের দাবি ছিল রাকসু নির্বাচন। শিক্ষার্থীরা অনেক উৎফুল্ল ছিল প্রথম দিকে, কিন্তু বারবার আসলে এই তারিখ পরিবর্তনের কারণে তাদের ভেতরে এক ধরনের সংক্ষুব্ধতা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে আজকে আমরা যেটি দেখলাম, আজকে কিন্তু সর্বশেষ 20 দিন রাকসু নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে এই একেবারে কিন্তু আরও যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা জানেন শারদীয়ের সামনে দুর্গোৎসব আছে, এই দুর্গোৎসবকে ঘিরে অনেক সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী রয়েছেন তারা অনেকে কিন্তু এরই মধ্যে বাসায় চলে গেছেন। এছাড়াও ক্লাস পরীক্ষা এখন বন্ধ রেখে কর্মসূচি চালাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, শাটডাউন কর্মসূচি, এবং সেটি কিন্তু লাগাতার কর্মসূচির তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। এর ফলে অনেক শিক্ষার্থী চলে গেছেন। এই কারণে আসলে নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা আছেন তারা আসলে এই নির্বাচনকে 20 দিন পিছিয়ে দিয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এখন কিন্তু ছাত্র শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনি এরই মধ্যে কিন্তু সংবাদ সম্মেলন স্থলে তিনি উপস্থিত হয়েছেন এবং এই কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ সম্মেলনটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং আমরা তার আগেও তার সাথে কয়েক দফা কথা বলেছি। তিনি কিন্তু নতুন যে ডেট দিয়েছেন এতে করে তিনি কিন্তু খুবই সংক্ষুব্ধ এবং তিনি বলেছেন যে এভাবে বারবার পিছিয়ে দেওয়া এভাবে বারবার নির্বাচন পেছানো এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। ছাত্র শিবির এটিকে আসলে প্রত্যাখ্যান করেছে এবং তারা কিন্তু বলছেন যে এই নির্বাচনে আবারও ডেট পুনর্বিবেচনা করে 25 সেপ্টেম্বর যদি নির্বাচন করা হয় সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে জানিয়েছেন। এখনই আসলে এই সংবাদ সম্মেলন শুরু হবে। আমরা এখনই এই সংবাদ সম্মেলনে সরাসরি চলে যাচ্ছি। কি যাব ভাই? সম্মানিত প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, মাইক লাগবে না আমাকে ট্রান্সফার। সম্মানিত প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে একটি বিশেষ দলের প্রেসক্রিপশনে বারবার রাকসু নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, বারবার রাকসু নির্বাচনের ডেট পরিবর্তন করা হয়েছে। এটির পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের এবং জোটের প্রতিক্রিয়া জানানো হবে। প্রতিক্রিয়া জানাবেন সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুস্তাকুর রহমান জাহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে দুঃখ প্রকাশ করছি, আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে এখানে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আন্দোলন করেছিলাম
সেটার জন্য আমরা আপনাদের প্রেস ব্রিফিং করছি। আশা করি সংক্ষিপ্ত সময়ে শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন রাকসু নির্বাচনের তারিখ পুনরায় পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি 3 বার তারিখ পরিবর্তন হয়েছে। প্রথমবার 30 জুনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও প্রশাসন সেটা করেননি। এরপরে 28 জুলাই তফসিল ঘোষণা করে 15 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আবারও সেই তারিখ পিছিয়ে 25 সেপ্টেম্বর করা হয়েছিল। 25 সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর করলেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিস্থিতি। শিক্ষার্থীদের মধ্যে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। অনেক প্রার্থী রাকসু নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি। অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন। সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। আপনারা আরও খেয়াল করে দেখবেন, ছাত্রদলের হলে প্যানেল দিতে পারেনি। এই কারণে নির্বাচন 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পিছিয়ে দেয়া হয়েছিল। আজ আবারও পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো। শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটল। এরই প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো এবং তদন্ত কমিটি গঠন হলো। কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো। আমরা মনে করি পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি প্রার্থী তিনি সংবাদ সম্মেলন করছিলেন। আর বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা জানিয়েছে এনসিপি। বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামাতের রেষারেষির কারণেই অনিশ্চয়তায় তৈরি হয়েছে। নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিইসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। আমরা স্বতন্ত্র। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চায় বিএনপি।
এনসিপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, নির্বাচন নিয়ে তার দলের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। বিএনপি সত্যিকারভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়ার জন্য, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাই। এখানে আমাদের কোনো ধরনের অন্য রকমের কোনো ইচ্ছা নাই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা আরও বলছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে, পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে, যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন। তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝেই প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের উপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনে সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজু কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন, বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয়, তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নাকি আপনি
আপনার হিজিমনি দেখাচ্ছেন না, এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন, তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কি কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না, এটা আমির জামাত বলেছেন এবং আমরা এটা আচরণে এটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিক মুন্সি, আমরা যাব তার কাছে। শফিক, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর পদ্ধতি নিয়ে জামাতের নেতৃত্বে কয়েকটি দল আন্দোলনে চলমান, তাদের আন্দোলন, পাশাপাশি এর ঘোর বিরোধিতা করছে বিএনপি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিকে আজকে নির্বাচন কমিশনে গিয়েছে এবং নির্বাচন কমিশনে গিয়ে তারা প্রতীক এবং নিবন্ধনের ব্যাপারে কথা বলতে গিয়েছে। শেষে তারা জানিয়েছে যে 150 আসনে তারা জেতার একটা আশা প্রকাশ করেছে এবং একই সাথে তারা শঙ্কা জানিয়েছে আসলে কোন পথে রাজনীতি। ধন্যবাদ তামিম আপনাকে। এনসিপির একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তাদের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে কথা বলেছিল। তারা সেখান থেকে বেরিয়ে আগামী যে জাতীয় নির্বাচন, যেটি এখন পর্যন্ত ঘোষিত সময় আছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেটি নিয়ে একটা শঙ্কার প্রকাশ করেছে। কারণ তারা যে বিষয়টি জানিয়েছে আমরা একটু যদি দেখি, মূলত তারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপি এবং জামাতের যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের কারণে নির্বাচন আসলে পিছিয়ে যেতে পারে, সেই শঙ্কা কিন্তু তারা জানিয়েছে। একই সাথে এনসিপি নেতা যারা আজকে গিয়েছিল নির্বাচন কমিশন কার্যালয়ে, তারা বলেছে যে তাদের যে প্রতীক সেটি অবশ্যই শাপলা হতে হবে। সেক্ষেত্রে তারা যে বিষয়টি আগে বলেছিল যে গোলাপি শাপলা হতে পারে কিংবা সাদা শাপলা হতে পারে, যেটাই হোক তাদেরকে নির্বাচনী প্রতীক, দলীয় প্রতীক হিসেবে শাপলা এটি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে তারা বলে এসেছে। এবং একই সাথে তারা যে বিষয়টি বলেছে যে বিএনপি কিংবা জামাতের নেতৃত্বে কোনো জোটে তারা আগামী নির্বাচনে যাচ্ছে না, বরঞ্চ তারা একক নির্বাচনেই আশাবাদ ব্যক্ত করেছে যে প্রায় 150 আসনে তারা জয়লাভ করতে পারে। এদিকে বিএনপির অবস্থান আমরা লক্ষ্য করছি যে বেশ কঠোর অবস্থানে তার, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে। আসলে তারা কি শেষ মুহূর্তে ছাড় দেবে নাকি তাদের অবস্থানে অনড় থাকবে, তারা কি মনে হয় আপনার কাছে? আমার কাছে যে বিষয়টি আসলে মনে হয়, আজকে কিন্তু বিএনপির একজন শীর্ষ নেতা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন যে বিষয়টি যে পিআর দাবিতে আন্দোলন গণতন্ত্রের পক্ষের কোনো বিষয় নয়। তো এখন এই মুহূর্তে এসেও যদি বিএনপির শীর্ষ পর্যায় থেকে পিআরের বিরুদ্ধে এই অবস্থানটা ধরে রাখা হয়, তাহলে আসলে বিএনপি পিআরের ব্যাপারে ছাড় দেবে কতটুকু সে সন্দেহ কিন্তু থেকেই যায়। একই সাথে দলটির আরেকজন শীর্ষ নেতা আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় এবং সেটি বিদ্যমান এই পদ্ধতিতেই, তাহলে ভারতের খপ্পরে বাংলাদেশ পড়তে পারে, এমন আশঙ্কার কথা কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের আরেকজন যে শীর্ষ নেতা তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে যে পরিকল্পিত ষড়যন্ত্রের কথা তারা বলেছে। একটি বিষয় গত কয়েকদিন ধরে শফিক বলা বলি হচ্ছে, বিশেষ করে ইসলামী দলগুলোর ভিতরে যে জোট, সেটি আগে থেকেই গুঞ্জন আমরা শুনেছি। এখন নতুন করে তারা যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেই তারা আবার জোটের কথা একটা ইঙ্গিত তারা দিচ্ছে, যদি এখনো ঘোষণা আসেনি আনুষ্ঠানিকভাবে। এই ইঙ্গিত দিলে কি রাজনীতির কোনো পট পরিবর্তন হতে পারে, আপনার কি মনে হয়? তামিম, এই বিষয়টি আসলে গত 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে গিয়েছে কয়েকটি অভিন্ন দাবি নিয়ে, এবং সেই আন্দোলনে গিয়ে দলগুলো কিন্তু কাছাকাছি অবস্থানে চলে এসেছে জোটের। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে, তারা যে বিষয়টি বলছেন যে আন্দোলনের সঙ্গীদের নিয়ে প্রাথমিক জোট হবে, নির্বাচনের চূড়ান্ত জোট হওয়ার আগে ধর্মভিত্তিক বাদে অন্য যে দলগুলো আছে তাদের সাথেও তারা আলাপ আলোচনা করবে। এবং চূড়ান্ত জোটটি আসলে হতে যাচ্ছে বলা যায় জামাত, ইসলামী আন্দোলন সহ অন্যান্য আরও অনেক দলগুলোর সাথেই। এবং আজ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে উচ্চকক্ষে পিআর এবং লেভেল প্লেইং ফিল্ড, সেটি যদি কার্যকর না হয় তাহলে এই জোটটির একটা সম্ভাবনাও কিন্তু আমরা ক্ষীণ দেখছি। কারণ তারা এই দাবিতেই মূলত কিন্তু 7 থেকে 8টি দল
একসাথেই আন্দোলন করে আসছে গত বৃহস্পতিবার থেকে, এবং নির্বাচনী জোট নিয়ে জামাতের অবস্থান হচ্ছে একদম সর্বোচ্চ ছাড় দেওয়ার পর্যায়ে। তারা যে কোনো মূল্যে একটি নির্বাচনী জোট তারা গঠন করতে চায়, জোট গঠন করতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শফিক। রাতের সময় আরও থাকছে, ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, বেশি প্রাণহানি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। এখন থেকে এক রোগীকে দেখবেন একই ডাক্তার, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। জাতিসংঘের 80তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদেও শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সরকার প্রধান। 26 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন প্রফেসর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2 দিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটা আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, 26 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের 80তম বার্ষিকী, এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাতের সময় আরও থাকছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইতালি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি। ফ্রান্সও ঘোষণা দিতে পারে আজ। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে একটি চক্র। অভিযানে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা
পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। গভীর জঙ্গল এবং আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। চক্রটি নানাভাবে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নেয় পাহাড়ের গোপন আস্তানাগুলোতে। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। গোদামে লেগে গেল জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। বিকেলে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এবার মৃত্যুহার বেশি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। গত বছরের চেয়ে মৃত্যু হার কম, এই জন্য যে এবার আক্রান্তের সংখ্যা বেশি। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুর মান 104, যা সহনীয়, আর্দ্রতা 85। সিলেট বিভাগে বায়ুর মান 79, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। খুলনা বিভাগে বায়ুর মান 105, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 91। বরিশাল বিভাগে বায়ুর মান 68, এটি সন্তোষজনক, আর্দ্রতা 88। রংপুর বিভাগে বায়ুর মান 93, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 83, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ খুলনায় 105। দেশের বাইরে খবর। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে উত্তাল ইতালি। সোমবার রাজধানী রোম সহ বিভিন্ন শহরে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া হয় ধর্মঘটের। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, এমনকি বিভিন্ন কারখানাও বন্ধ ঘোষণা করা হয়। রোমের পাশাপাশি মিলান, তুরিন, ফ্লোরেন্স, নেপোলি, বারি ও পার্লামেন্ট সহ অন্যান্য শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে ইতালি সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একই পথে হাঁটছে ফ্রান্সও। আজ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের অন্যতম শক্তিশালী এদেশ। খেলার খবর। ক্রিকেট বোর্ডে চলছে পরিচালনা পর্ষদের সভা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চূড়ান্ত হওয়ার শেষ দিনে কিন্তু ক্ষণে ক্ষণে নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি। বিসিবির একটি বোর্ড মিটিং, যেটি শেষ বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে, সেটি শুরু হওয়ার কথা ছিল 6:30, কিন্তু 6:41 বোর্ড পরিচালকদেরকে একটি মেইল করে আবারও জানানো হয় যে সেই মিটিংটি পিছিয়ে 9টায় নিয়ে আসা হয়েছে এবং কি 9টায় শুরু হয়েছে সেই বোর্ড মিটিং। তারপরেই কিন্তু চূড়ান্ত তালিকাটা আমরা আসলে জানতে পারবো আসলে কারা কাউন্সিলর হচ্ছে। সামনে যে বিসিবি ইলেকশন হতে যাচ্ছে 6 অক্টোবর, সেই অক্টোবরে কারা ভোট দিতে পারবেন সেটি আসলে চূড়ান্ত হবে এই আজকে যে চলমান রয়েছে মিটিংটি তারপরে। তবে এই মিটিং চলমান কিংবা তার আগে আজকের দিনে কিন্তু অনেক ধরনের নাটকীয়তা দেখেছি এবং কি এখন পর্যন্ত যেমনটা শুনতে পেয়েছি যে আসলে বিসিবির যিনি সাবেক সভাপতি ফারুক আহমেদ, তিনি কিন্তু কাউন্সিলর হয়েছেন রেঞ্জার্স ক্রিকেট ক্লাব থেকে। তার মানে হচ্ছে ত্রিমুখী একটা লড়াই, কিন্তু এক লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে বিসিবি নির্বাচনকে ঘিরে। ফারুক আহমেদ, তিনি সাবেক সভাপতি, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং কি তামিম ইকবালও কিন্তু আসলে এই লড়াই রয়েছেন। এখন শেষ পর্যন্ত আসলে কি হয় সেটা দেখতে হবে এবং কি চূড়ান্ত ভোটার তালিকাটার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে।
সরাসরি যুক্ত হয়েছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর। পোষ্যকোটা সামনে রেখে ভোট পেছানোর অভিযোগ শিবিরের। শিক্ষার্থীদের দাবি মেনে নেয় স্বাগত জানালো ছাত্রদল। জুলাই সনদ নিয়ে রেশারেশিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।